গ্রিন ওয়ার্ল্ড চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আমাদের প্রত্যেকের ছাদ বাগানেই বিভিন্ন ধরনের লেবু জাতীয় ফলের গাছ রয়েছে। তবে জাম্বুরা বা বাতাবি লেবু গাছ ছাদে অনেকেই একটু কম করেন। কমলা বা মাল্টার পাশাপাশি বর্তমানে অনেকেই কিন্তু ছাদ বাগানে এই বাতাবি লেবু গাছ করছেন। সে কারণে আজকে আপনাদের জন্য আমার এই ৮ ইঞ্চি টবে বসানো বাতাবি লেবু গাছটির রিপোর্টিং থেকে মাটি তৈরি সমস্ত বিষয়ে আজকের এই ভিডিওতে বিস্তারিতভাবে আপনাদের সামনে তুলে ধরব এবং কিভাবে কি করছি সমস্ত ডিটেলটাই এই ছোট্ট ভিডিওতে আপনারা দেখতে পাবেন। প্রথমেই বলে রাখি, এটি একটি গ্রাফটেড রেড বাতাবির গাছ। এখানে এই গ্রাফটিং প্লেসটা আপনারা দেখতে পাচ্ছেন, এটি প্রায় মাস ৬ আগে গ্রাফট করা হয়েছিল এবং যখন এটাকে গ্রাফট করানো হয়, তারপরেই ডাইরেক্টলি এখানে বসিয়ে দেওয়া হয়। এই ৮ ইঞ্চির যে টবটা দেখতে পাচ্ছেন এবং টবের ওপরেই দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণে আগাছা তৈরি হয়ে গেছে। মূলত এর কারণ হলো যে এই গাছটিকে এই টবে বসানোর পর থেকে এটিকে একটা কোণায় ফেলে রাখা হয়েছিল। আর এই গাছে বা গাছের গোড়ার মাটিতে দ্বিতীয়বারের জন্য আজ পর্যন্ত হাত দেওয়া হয়নি। যার ফলস্বরূপ এর অনেকগুলি পাতায়, যেটা আপনারা লক্ষ্য করছেন, যে বেশ কিছু সমস্যা কিন্তু ইতিমধ্যেই দেখা দিচ্ছে। যাই হোক, এতদিন ধরে গাছটাকে একটা কোণায় ফেলে রাখার মূল যে কারণ ছিল, সেটা হলো যখন গাছটিকে গ্রাফট করা হয়, তখন এই যে ওপরের যে কাণ্ড দেখতে পাচ্ছেন, সেটা খুবই সরু এবং মানে পাতলা একটা কাণ্ড, যেটা এই সাব ব্রাঞ্চগুলো দেখতে পাচ্ছেন এইরকম পাতলা ছিল। তো যাতে এই গ্রাফটিং প্লেসটা খুব ভালো মতো জয়েন্ট হয়ে যায় এবং মূল যে কাণ্ড সেটা একটু মজবুতি নিয়ে বেড়ে উঠতে পারে, তার জন্যই এই গাছটাকে দীর্ঘদিন একটা কোণায় ফেলে রাখা হয়েছিল। যার ফলস্বরূপ এখন গাছের গ্রাফটিং প্লেসের নিচের অংশ এবং ওপরের অংশ দুটোই দেখুন যে দুটোই কিন্তু যথেষ্ট পুষ্ট হয়ে গেছে এবং খুব ভালো মতো গাছের গ্রাফটিং প্লেসটা জয়েন্ট হয়ে গেছে। আর যেহেতু একটু সাইড থেকে এটাকে গ্রাফট করা হয়েছিল, এর ঠিক ওপরের দিকে, আমার বুড়ো আঙুলের ঠিক ওপরের দিকে এখান থেকে একটা ডাল বেরিয়েছিল। আর এর সাইডের অংশ থেকে গ্রাফট করা হয়েছিল বলে এটা একটু বেঁকে রয়েছে। যাই হোক, পরবর্তীতে এটা সোজা হয়ে যাবে। আর আপনাদের একটু গোড়ার বিষয়টা দেখাই। প্রথমেই বলি যে একদম নিচের অংশের যে গাছটা রয়েছে, সেই গাছটাকে একটা ছোট্ট গ্রো ব্যাগের মধ্যে তৈরি করা হয়েছিল এবং সেই গ্রো ব্যাগের মধ্যে থেকে তুলে ডাইরেক্টলি এই টবের মধ্যে বসিয়ে দেওয়া হয়, অর্থাৎ গ্রাফট করার পরে। এবং এই টবের জন্য যে মাটি আমি প্রস্তুত করেছিলাম, এখানে একটু মাটি বললে ভুল বলা হবে। এখানে এই টবে মাত্র 20% প্লেন গার্ডেন সয়েল নেওয়া হয়েছিল এবং 80%ই লিভ কম্পোজ বা পাতা পচা সার, যেটা আমি বাড়িতেই তৈরি করি এবং একাধিক ভিডিও রয়েছে এই সম্পর্কে আমার চ্যানেলে, যে কিভাবে আপনারা বাড়িতে খুব সহজেই দ্রুত পাতা পচা সার তৈরি করবেন। সেই 80% লিভ কম্পোজ এবং মাত্র 20% গার্ডেন সয়েল দিয়ে এই টবের জন্য মাটি প্রস্তুত করেছিলাম। আর অন্য কোনো রকমের কোনো সার আমি ব্যবহার করিনি। আর তার ফলস্বরূপই বুঝতে পারছেন যে আগাছাগুলো পর্যন্ত এতটা ফাস্ট গ্রো করেছে আর গাছের শিকড় খুব সুন্দরভাবে বিস্তার করতে পারছে। কারণ লিপ কম্পোজ এমনিতেই খুবই সফট হয়, অর্থাৎ মাটিকে খুব সফট তৈরি করে দেয় এবং এতদিন হয়ে গেছে তো এখন এটা পুরোটাই মাটি হয়ে গেছে। এবারে আসি আজকে গাছটির প্রতিস্থাপনের জন্য মাটি তৈরির বিষয়ে। দেখুন, ৮ ইঞ্চি টব থেকে আরেকটু বড় আকৃতির টব, অর্থাৎ ১০ ইঞ্চি সাইজের মাটির টবেও কিন্তু আমি গাছটিকে বসাতে পারতাম। কিন্তু সেটা না করে আমি এখানে ১৫x১৫-র একটি জিও ব্যাগ নিয়েছি। অর্থাৎ সেটা অনেকটাই বড়। ৮ ইঞ্চির টব থেকে ডাইরেক্ট ১৫x১৫-র একটা জিও ব্যাগ। এবার তাহলে স্বাভাবিকভাবেই প্রশ্ন আসতে পারে যে এটা কেন করছি? সাধারণত আমরা যেটা করি যে যখন ধীরে ধীরে টবের আকৃতি আমাদের বাড়াতে হয়, তখন ৬ ইঞ্চির টবের পরে ৮ ইঞ্চি বা ৮ ইঞ্চি টবের পরে ১০ ইঞ্চি এবং তারপরের প্রতিস্থাপনে ১২ ইঞ্চি, তারপরে ১৫, এইভাবে ধীরে ধীরে আমরা টবের আকার বাড়াতে থাকি। কিন্তু আমি একদম ৮ ইঞ্চির টব থেকে সরাসরি এত বড় একটা জিও ব্যাগে নিচ্ছি। এটার একটাই কারণ যে আমি এই গাছটিকে ফাইনাল পটিং করব হাফ ড্রামে। অর্থাৎ আমাকে খুব দ্রুত বৃহত্তর আকৃতির গাছটির রূপ দিতে হবে।
এবং যখন আমি খুবই অল্প সময়ের মধ্যে গাছটিকে একটা বৃহত্তর সাইজ দিতে চাচ্ছি, তখন আমাকে এর নিচের যে মাটির পরিমাণ রয়েছে সেটা পর্যাপ্ত দিতে হবে এবং তার ফলেই গাছ যত ফাস্ট তার রুট ডেভেলপমেন্ট করবে, অর্থাৎ গাছের শেকড় যত দ্রুত বেশি বিস্তার করবে এবং যত বড় এলাকা জুড়ে ছড়িয়ে পড়বে, তত কিন্তু গাছটি বৃহত্তর রূপ নিতে পারবে। ঠিক যেমনটা একই সময়ে একই সাথে যেকোনো গাছ একটা মাটিতে এবং আরেকটি গাছের চারা টবে রোপণ করলে দুটো গাছ কিন্তু একটা নির্দিষ্ট সময় পরে গিয়ে দুটোর গ্রোথ ২ রকম হয়। মাটিতে বসানোর গাছ খুব ফাস্ট গ্রো করে এবং দ্রুত বিশাল আকৃতির রূপ নেয়। আর টবে বসানো গাছটি একই হাইটের একই সাইজের রোপণ করলেও সেটা অনেকটাই তুলনামূলক ছোট থাকে। ঠিক এক্ষেত্রেও আমি এই কারণেই সরাসরি ১৫x১৫ র একটা জিও ব্যাগে গাছটিকে রোপণ করছি। এরপরে বলি মাটি তৈরি। এই মাটিটা আমি প্রায় ১.৫ মাস আগে তৈরি করে রেখে দিয়েছি। এখানে 50% নিয়েছিলাম প্লেন গার্ডেন সয়েল এবং তার সাথে 10% হারে মিশিয়েছিলাম গোবর সার, কিচেন ওয়েস্ট কম্পোস্ট এবং লিপ কম্পোস্ট। এর মধ্যে কিচেন ওয়েস্ট কম্পোস্ট এবং লিপ কম্পোস্ট এই দুটোই আমি বাড়িতেই তৈরি করি। আর 10% গোবর সার সেটা আমি কালেকশন করেছিলাম। আর এই সবকিছুর সাথে 5% হারে মিশিয়েছিলাম শিংকুচি, হাড় গুঁড়ো, নিমখোল এবং সরষার খোল। অর্থাৎ এই সবকটাই কিন্তু জৈব সার। আর এই সবকিছুর সাথে কিছুটা পরিমাণে মিশিয়ে নিয়েছিলাম কলার খোসা চূর্ণ এবং কাঠের পোড়া ছাই। এইভাবে এই সমস্ত ঘরোয়া জৈব উপাদানগুলিকে একসাথে খুব ভালো মতো মিশিয়ে এই জিও ব্যাগে ভরে প্রায় মাস দেড়েক এইভাবেই রেখে দিয়েছিলাম এবং মাঝে ওপর দিয়ে হালকাভাবে জলের ছিটে দিতাম, যাতে এই সম্পূর্ণ উপাদান খুব ভালোভাবে মাটির সাথে আগাম মিশে যায়। এবারে দেখুন টবের ওপরের আগাছাগুলি প্রথমে খুব ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি এবং যেহেতু রুটস চারিদিকে ছড়িয়ে গেছে, তাই এটাকে তুলে আনতে অসুবিধা হলো না। আর এই সম্পূর্ণটাকে আমি একটা হ্যাকশো ব্লেডের দ্বারা বা ধারদার করাতের দ্বারা এইভাবে কেটে নেব। আপনারাও কিন্তু সেম ভাবে করবেন। এবারে প্রশ্ন আসতে পারে যে এখানে তো মাটিটা খুবই সফট, যেটা দেখতে পাচ্ছেন যে হাত দিলেই ভেঙে যাচ্ছে। তাও আমি কেন এরকম ধারদার করাতের কথা বলছি? এখানে মাটি একদমই নেই। সম্পূর্ণটাই লিপ কম্পোস্ট যা ইতিমধ্যেই মাটিতে রূপান্তরিত হয়ে গেছে। তবে আমি যদি হাত দিয়ে এটাকে ভেঙে বের করতে চাই, তাহলে আর এই রুট বলটা আস্ত থাকবে না। এইভাবে আমরা যখন কোনো গাছের প্রতিস্থাপন করব, তখন সবথেকে বেশি গুরুত্ব দিতে হবে রুট বলটার দিকে এবং আমরা চেষ্টা করব সম্পূর্ণ রুট বলটাকে যাতে কোনো রকমের আঘাত না লাগে এবং অক্ষত অবস্থাতেই আমরা নতুন পাত্রে প্রতিস্থাপন করব। এতে কি হবে যে গাছটি কোনোভাবে কোনো সমস্যার সম্মুখীন হবে না। একদম যেমন আছে তেমনই থাকবে, কোনো পাতাও ঝিমিয়ে পড়বে না, কিছুই হবে না। তাই রুট বলটাকে আমরা সম্পূর্ণ অক্ষত রাখার জন্য এইভাবে সবসময় করাত বা ধারদার হ্যাকশো ব্লেডের দ্বারা আমরা কেটে নেওয়ার চেষ্টা করব। দেখুন আমি এখানে মাটিটা সম্পূর্ণ বেছে নিলাম এবং বেশ অনেকটা পরিমাণে শেকড়ই কিন্তু এখানে কেটে বাদ পড়েছে। এবারে জিও ব্যাগে গাছটিকে বসাতে হবে। আপনারা দেখলেন যে যেহেতু প্রায় মাস দেড়েক আগে এই জিও ব্যাগের মাটিটা আমি তৈরি করে রেখেছি, তাই ওপরের দিকের মাটি কিছুটা আমি আলগা করে নিয়েছি এবং নিচের দিকে খুব একটা বেশি মাটি আমি আলগা করিনি। কারণ মাটিটা আমি যেভাবে তৈরি করেছি আপনারা দেখলেনই যে খুবই সফট মাটি। এবারে এর মাঝখানে যেহেতু আমি গাছটাকে রোপণ করব, তাই আমি রোপণ করার ঠিক আগে এখানে যেটা দিয়ে দিচ্ছি সেটা হয়তো আপনারা দেখেই বুঝতে পারছেন যে এটা শিংকুচি। অর্থাৎ আমি ওপরের দিকে আরো সামান্য কিছুটা পরিমাণে শিংকুচি মিশিয়ে নেব। এটা আমি প্রায় প্রত্যেকটা গাছ রোপণ করার সময় এইভাবে যখন আমি রোপণ করি বিশেষত, তখন আমি এই বিষয়টাকে প্রয়োগ করি। আপনারা যারা আমার এই চ্যানেলের নিয়মিত দর্শক তারা জানেন যে এইরকমভাবে আমি যখন প্রতিস্থাপন করি তখন আমি গাছটিকে টবের একদম ওপরের দিকে ঠিক এইভাবে বসাই। এর কারণ হলো আমি নিচের দিকের মাটির স্পেসটা একটু বেশি দিতে চাই, যাতে গাছ আরো বেশি পরিমাণে মাটি পেয়ে অনেকটা জায়গা জুড়ে তার রুট ডেভেলপমেন্ট করতে পারে। তবে চিন্তা নেই, একদম ওপরের দিকে এইভাবে গাছটিকে বসিয়ে রাখবো না। এর ওপরেও আরো কিছুটা মাটি পড়বে, সামান্য কিছুটা পরিমাণে।
এবং সেই মাটি আমি যখন প্রয়োগ করব সেটা যেই মাটিটা ওখানে কেটে বাদ দিলাম অর্থাৎ বেছে রেডি করলাম সেই মাটিটাই আমি ব্যবহার করব এবং সেই মাটির সঙ্গে আমি আরও কিছুটা পরিমাণে শিংকুচি, নিমখোল, সরিষার খোল এবং হাড় গুঁড়ো এই সামান্য কয়েকটা জৈব সার মিক্সড করে নেব। কারণ সেটা এমনি বেশি পরিমাণে যেটা রয়েছে লিপ কম্পোস্ট, আর লিপ কম্পোস্ট মানেই একটা জৈব সার। আর তার সাথে সামান্য কিছুটা ঘরোয়া জৈব সার আমি ব্যবহার করে নেব। আর এর ওপরেও আরো দেখতে পাচ্ছেন যে আমি আরো সামান্য কিছুটা পরিমাণে এখানে শিংকুচি ছড়িয়ে নিলাম এবং এর ওপরে আমি মাটিটা ব্যবহার করব। আর ওই মাটির সাথে আমি ইতিমধ্যেই ভালোমতো মিশিয়ে নিয়েছি এই ৪ টি জৈব সার। এবারে ওপরের দিকের অতিরিক্ত মাটি প্রয়োগের আগে এর উপরে সামান্য কিছুটা পরিমাণে জলের ছিটে দিয়ে নিতে হবে প্রথমে এবং তারপরে সম্পূর্ণ মাটিটাকে ভিজিয়ে আমি প্রথমে জল দিয়ে দেব খুব ভালোভাবে এবং তারপরে সম্পূর্ণ জলটা যাতে মাটি ভালোমতো টেনে নেয় সেই পর্যন্ত অপেক্ষা করে তারপর ওপর থেকে অতিরিক্ত প্রস্তুত করে রাখা মাটি এখানে প্রয়োগ করব। এ প্রসঙ্গে আরেকটা বিষয় বলে রাখি যে এখানে যে পরিমাণ সার মাটির সাথে মেশানো থাকলো তাতে আগামী ৭ থেকে ৮ মাস ন্যূনতম এই গাছে আর কোনো রকমের সার প্রয়োগ করার দরকার নেই। জিও ব্যাগের সম্পূর্ণ মাটি খুব ভালোভাবে জল টেনে নেওয়ার পরে ওপর থেকে আরও সামান্য কিছুটা মাটি আমি অ্যাড করে নিচ্ছি এবং গাছের গোড়া আমি খুব ভালোভাবে ঢেকে দিচ্ছি, কভার করে দিচ্ছি একদম। আর এক্সট্রাভাবে আমাকে প্রেস করে এখানে বসানোর কোনো দরকার হচ্ছে না। কারণ যেহেতু মাটিটা আমি আগে তৈরি করে রেখেছিলাম তাই নিচে আর কোনো রকমের এয়ার গ্যাপ নেই। সে কারণেই গাছটিকে বসিয়ে জল দিয়ে খুব ভালোভাবে সেট করে নিয়ে ওপর থেকে এক্সট্রাভাবে কিছুটা মাটি দিয়ে গোড়াটাকে কাভার করে দিলেই ব্যাস হয়ে যাবে। তবে অবশ্যই এই এক্সট্রা মাটি অ্যাড করার পরেও আমাকে ওপর থেকে কিছুটা পরিমাণে জলের ছিটে দিয়ে এই মাটিটাকেও একটু ভালোভাবে বসিয়ে নিতে হবে। এবারে একদম লাস্টে এসে আপনাদের ২-৩ টে বিষয় একটু বলে দিই। আপনারা শুধুমাত্র আমার দেখানো এই পদ্ধতিটা তখনই অবলম্বন করবেন, যখন আপনারা একদম আল্টিমেট অর্থাৎ ফাইনাল পটিং হিসেবে হাফ ড্রামের মতো একটা বৃহত্তর পাত্রকে সিলেক্ট করবেন। অর্থাৎ একদম শেষে। এটা আপনাদের পরিকল্পনা যখন থাকবে, তখনই সরাসরি এরকম ৮ ইঞ্চির টব থেকে এত বড় টবে প্রতিস্থাপন করবেন। নতুবা আপনাদের যদি প্ল্যানিং থাকে যে না গাছটাকে অতটা বড় করব না, একটা লিমিটেড হাইট এবং শেপের মধ্যে আমরা রাখবো। তাহলে স্টেপ বাই স্টেপ আপনাদের পটের সাইজটাকে বাড়াবেন। অর্থাৎ ৮ ইঞ্চির পরে একবারে ১৫ ইঞ্চি না গিয়ে আপনারা ১০ ইঞ্চি বা ১২ ইঞ্চির টব সিলেক্ট করবেন।